শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। বাংলাদেশের ২০২৫ সালের শেষের নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। এরপরে জানিয়ে দেব কারাগারে থেকে সুমনের হাহাকার, আম্মা প্রথমে কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। এরপরে জানিয়ে দেব প্রতিশোধ নিলেন না, উদারতা দেখালেন ইঞ্জিনিয়ার ইশরাক। সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমার নিয়ে বৈঠকে বাংলাদেশ, ভারত চীনের যেসব হিসাব নিকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশের ২০২৫ সালের শেষের নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের এই উদ্যোগের প্রাঙ্গণটি এবার উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। স্থানীয় সময় বুধবার ১৮ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানান পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে মুখপাত্র প্যাটেল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি ঘোষণা দিয়েছেন সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয় যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। পুরো প্রক্রিয়াটা জুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম কমিশন। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে প্যাটেল বলেন, বাংলাদেশে বিগত ২ দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন। গুম ও আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা যুক্তরাষ্ট্র স্বাগত জানায় উল্লেখ করে তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত, স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই। কারাগার থেকে ব্যারিস্টার সুমনের পাঠানো বিবৃতি, আম্মা প্রথমে কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। কারাগার থেকে পরিবারের উদ্দেশ্যে 2টি চিঠি লিখেছেন সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় তার যুক্তরাষ্ট্র প্রবাসী 2 চিঠি ফেসবুকে শেয়ার করেন। এরপরে তার নিয়ে চলছে ব্যাপক আলোচনা। 2টি চিঠির একটি তার মায়ের এবং অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্যে লেখা। মায়ের কাছে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, আম্মা দোয়া রইল, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি। বাংলা তারাজমা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকে বেশি কষ্ট দিছি। অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের পরেই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নাতে পারে? আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সে বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। বোন, ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, আমার জন্য কোনো চিন্তা করেন না। রাজবন্দী হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেব নয়। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনোই চাইনি। আশা করি আল্লাহর রহমতে হবেও না। চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও 5টি বোন আছে, একটা ভাই আছে, এটাই আমার বড় সম্পদ। শুধু জেল কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা, আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। সুমন, কাশিমপুর কারাগার থেকে 17/12/2024। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সোহাগ বলেন, তার মা ও বোনের দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। আমরা সবাই আজ আবেগ আপ্লুত। তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সব অর্জনের মানুষ কল্যাণ ব্যয় করেছেন, কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি। আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শীঘ্রই জনতার মাঝে ফিরে আসবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কাশিমপুর কারাগারে আছেন ব্যারিস্টার সুমন। প্রতিশোধ নিলেন না, উদারতা দেখালেন ইঞ্জিনিয়ার ইশরাক। উদারতা ও মহানুভবতা পরিচয় দিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজের ওপর হামলার প্রতিশোধ না নিয়ে উল্টো হামলাকারীদের ক্ষমা করে দিয়েছেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের অনুরোধে নিজের করা মামলার এজাহারভুক্ত আসামিকে আটকের পর ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাতে রাজধানীর কোতোয়ালি থানায় এই ঘটনা ঘটে। জানা গেছে ২০২২ সালের ডিসেম্বর ৪ বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশে ঘিরে পুরান ঢাকার জনসংযোগ চালানো অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হামলার শিকার হন ইশরাক হোসেন। পুলিশ মামলা নিলেও পরবর্তীতে সেই ঘটনায় আদালতে মামলা করেন তিনি। তাতে এজাহারভুক্ত আসামি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাইনুদ্দিনকে শনাক্ত করেন সাধারণত শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার রাতে তাকে ধরে নিয়ে যায় রাজধানী কোতোয়ালি থানার সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা। আটকের খবর মঈনুদ্দিন আইন বিভাগের বন্ধুরা বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। সে সময় তিনি বাসায় না থাকায় রাতেই কোতোয়ালি থানার সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে ইশরাক হোসেনের সঙ্গে ভিডিও কলে কথা বলেন, তার বন্ধুকে মায়াদের দিয়ে থানা থেকে ছাড়ানোর দাবি জানান। হামলার ঘটনায় ভুল করেছে উল্লেখ করে কাছে ক্ষমাও চান অভিযুক্ত মহিউদ্দিন তার বন্ধুরা। একই সঙ্গে ছাত্র নেতার আন্দোলনে তাদের জোরালো ভূমিকার কথাও উল্লেখ করেন। শিক্ষার্থীদের অনুরোধে ইশরাক তাদের দাবি মেনে নিয়ে অভিযুক্ত মহিউদ্দিনকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। রাত 3:45টায় তাকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ। এ বিষয়ে ইশরাক হোসেন বলেন, 2022 সালে আমার ওপর যে ন্যাক্কারজনক হামলা করেছিল ছাত্রলীগ, সেখানে আমার গাড়ি ভাঙচুর করেছিল তারা। আমি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। সে সময়কার ঘটনার জন্য ওরা দুঃখ প্রকাশ করেছে। ঘটনায় ভুল করে এবং অনেকটা বাধ্য হয়ে অংশ নিয়েছিল জানিয়ে এর জন্য ক্ষমাও চান অভিযুক্ত ওই ছেলেটি। ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার ভূমিকার কথা বিবেচনা করেছি, তবে ছাত্রলীগ নিয়ে তার অবস্থান কঠোর বলেও জানায় ইশরাক হোসেন। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তদন্ত নাসিরউদ্দিন বলেন, শিক্ষার্থীদের অনুরোধে ইশরাক হোসেন আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে নেন। একই সঙ্গে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধও করেন। বাদীর অনুরোধে আসামিকে রাতেই ছেড়ে দিয়েছি। মিয়ানমার নিয়ে বৈঠকে বাংলাদেশ, ভারত চীনের যেসব হিসাব নিকাশ। মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্ত ঘেঁষা দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠক বসতে যাচ্ছেন। ভারত, চীন সহ 6 দেশের এই বৈঠক থাকছে বাংলাদেশেও। ব্যাংকে বৃহস্পতি ও শুক্রবার পরপর 2টি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। আজ বৃহস্পতিবার মিয়ানমার ইস্যুতে আনুষ্ঠানিক বৈঠকে বসছে বাংলাদেশ, চীন, ভারত, লাওস, মিয়ানমার এবং থাইল্যান্ড। দ্বিতীয় বৈঠকটি হবে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। এতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুক্ত হবেন বলে জানিয়েছেন বিবিসি বার্মিজ সার্ভিস। তবে এটিতে মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি রয়টার্সের প্রতিবেদন থেকে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অংশে যুদ্ধ পরিস্থিতি প্রকট হতে থাকে। জান্তা বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে মূলত সীমান্ত এলাকাগুলো থেকে, যেমন রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণ এখন। বাংলাদেশের অপর পাশে প্রায় 300 কিলোমিটার সীমান্তের পুরোটাই তাদের দখলে। শুধুমাত্র রাখাইন রাজ্যের রাজধানী সিধুয়াতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আছে। বিবিসি সংবাদদাতা জোনাথন হেড জানান, আরাকান আর্মি সম্ভবত প্রথম কোন বিদ্রোহী গোষ্ঠী যারা পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিতে চলেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সম্প্রতি ঢাকায় এক সেমিনারে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে অন্তত সীমান্ত বাধ্যবাধকতার ব্যাপারে আরাকান আর্মির সাথে যোগাযোগ থাকে। যদিও আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের যোগাযোগ হয়েছে কিনা কিংবা যোগাযোগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা সেটি এখনো পরিষ্কার নয়। রোহিঙ্গা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নীতিতে পরিবর্তন দেখা যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অব বায়েজিদ ছাড়ার এই বৈঠকে বাংলাদেশের জন্য একটি ভালো সুযোগ হিসেবে দেখছেন। অন্যদিকে রাখাইনে ভারত ও চীনের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ পরস্পর বিপরীতমুখী বলে পর্যবেক্ষণ মিয়ানমারের নিযুক্ত বাংলাদেশের সাবেক কূটনীতিক মেজর অব এমদাদুল ইসলামের। তিনি বলেন, আরাকান আর্মির ওপর চীনের প্রভাব থাকার তাদের কর্মকাণ্ড ভারতের সাথে বিপক্ষে যাচ্ছে। ভারতের আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক শ্রীধা দত্ত অবশ্য মনে করেন, দুই দেশের মধ্যে সব ইস্যুতে যে বৈরিতা থাকতে নাই, কোনো ক্ষেত্রে তাদের অবস্থান অভিন্ন হতে পারে। এমন পরিস্থিতিতে রাখাইন, ভারত, চীন ও বাংলাদেশের স্বার্থে সমীকরণ কি হবে? ব্যাংককের বৈঠক থেকে বা বাংলাদেশের কি অর্জন হতে পারে?